আপনারা এটিএন নিউজ দেখছেন, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি হ্যাপেনিং পয়েন্টের আজকের আয়োজনে এবং আজকে আপনাদের সঙ্গে আছি আমি জান্নাতুল ফেরদাউস কবিতা। আমরা খুবই সমসাময়িক একটি বিষয় নিয়ে আজকে কথা বলতে চাই। জাতীয় ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে দফায় দফায় বৈঠকে বসছে, আলোচনাও হচ্ছে যেমনটা আমরা শুনছি, কিন্তু ঐক্যমত্যে আসতে পারছে না তারা। এই বিষয়টা আজকে আমাদের বিষয় আমরা নির্ধারণ করেছি হ্যাপেনিং পয়েন্টের। রাজনীতির ঐক্যমত্য কত দূর এবং এই বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের মাঝে স্টুডিওতে আছেন ইরফানুল হক নাহিদ, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে। আপনাকে ধন্যবাদ, এটিএন নিউজের সমস্ত দর্শককে ধন্যবাদ। আচ্ছা, শর্ত সাপেক্ষে প্রধানমন্ত্রী পদে 10 বছরের বিষয়ে একমত হতে যাচ্ছে বিএনপি। অন্যান্য দল এবং অন্যান্য দল যারা আছে তারা কিন্তু 2 বারের বেশি চাচ্ছে না। তারাও একজন মানুষ আসলে কতদিন প্রধানমন্ত্রিত্ব করা উচিত বলে আপনি মনে করছেন? না, প্রধানমন্ত্রিত্ব কতদিন করা উচিত, আমি যদি পিছন থেকে শুরু করি, জি, আপনি মালয়েশিয়া যে উন্নয়নের যে আপনার রোল মডেল বাংলাদেশ পৃথিবীতে, সমস্ত পৃথিবীতে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির কিন্তু 90+ এই মনে হয় যে উনি আবার প্রধানমন্ত্রী হয়েছিলেন সর্বশেষ যখন উনি মাহাথির মোহাম্মদ। তো আসলে হচ্ছে কি, এটা আছে তার শারীরিক কন্ডিশন, তার মেধা, প্রজ্ঞা এবং তার অভিজ্ঞতা, অনেক কিছু বিবেচনা রাখতে হয়। একজন প্রধানমন্ত্রী হচ্ছে মূল ড্রাইভার, হচ্ছে একটা কান্ট্রি মূল চালক। এই চালকের শক্তি যদি অভিজ্ঞ হয়, যদি তার কাজে করার জন্য তার সেই ক্যাপাসিটি থাকে, সেই ক্যালিবার থাকে, সুস্থ থাকেন, অবশ্যই তার আসলে যতদিন তার স্বাস্থ্য কোলায় ততদিন প্রয়োজন। কারণ অভিজ্ঞতা একটা বড় বিষয়। রাষ্ট্র ধরেন হুট করে আমাকে যদি বলা হয় যে আপনি প্রধানমন্ত্রীর নাম কি পারবো হুট করে চালাতে, হয়তো একবার চালানোর পরে পরের বার আমি আরেকটু ভালো পারবো। তো এই জন্য হচ্ছে যে আসলে টাইমটা নির্ধারণ করা হচ্ছে আপনার ব্যক্তি বিশেষে। আপনি এটা মিস ইন্টারপ্রেট হইতে পারে, এটা ভুল হতে পারে। তাহলে কি আমরা মালয়েশিয়ার যে প্রধানমন্ত্রী মাহাথির হইল এটাকে আমরা ভুল ধরে নেব? না। আর 2 মেয়াদে যে প্রস্তাবটা, এইটা একটা ভালো প্রস্তাব। কারণ হচ্ছে কি, এটা আমাদের দেশে হয়েছে কি, পরপর ধরেন বিগত যে আমরা রেজিমটা দেখলাম, শেখ হাসিনার যে রেজিম দেখলাম, শেখ হাসিনা এককভাবে ওনাকে এমনভাবে শক্তিশালী জায়গায় নিয়ে যাওয়ার চিন্তা করেছিল বা নিয়ে গিয়েছিলেন যে সেখান থেকে ফিরে আসার কোনো সুযোগ বা ছিল না বলে আমরা সাধারণ একটা ধারণা হয়ে গেছিল। সুতরাং ওখানে যদি ওনার জায়গায় অন্য কেউ যদি রিপ্লেস হইতেন, হয়তো তার চিন্তা ধারণা, তার বিবেচনা বোধ আরও বেশি ভালো হতো। তো মানুষ স্বাভাবিকভাবে একই জায়গায় যদি অনেকদিন থাকে, এটা মানুষকে ইয়ার দিকে আপনার একতন্ত্রের দিকে ধাবিত করে ফেলে। 2 মেয়াদের বিষয়টা খুবই সুন্দর একটা প্রস্তাব। এই প্রস্তাবে তো আমাদের সবচেয়ে বৃহৎ যে দল, বাংলা জাতীয়তাবাদী দল, তারা অনেক পুরনো দল বলতে বাংলাদেশে আসলে এই মুহূর্তে যারা রাজনীতি করছেন বা কমিশনে বৈঠক করছেন, দেশ চালানোর ক্ষেত্রে ধরেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রায় 3-4 বার হচ্ছে দেশ চালানোর সুযোগ পেয়েছে, অনেক বছর দেশ চালিয়েছে। এবং জিয়াউর রহমানের আমলটাকে একটা মডেল ধরা হয়। উনি যে উন্নয়ন, যে ডেভেলপমেন্ট, যে নতুন বাংলাদেশ, যে আপনার বাংলাদেশ গড়ার স্বপ্ন উনি দেখেছিলেন, তো ওই বাংলাদেশটা কিন্তু আমরা এখনো গড়তে পারি না। কিন্তু এই প্রশ্নটা কিন্তু রয়েছে। জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ, জিয়াউর রহমানের আপনার রাষ্ট্র পরিচালনার যে মডেল, এটা কিন্তু এখন আমরা ফলো করি বা আমরা ওই এক্সাম্পল হিসেবে টানি। সেক্ষেত্রে আমি বলবো যে বিএনপির মতো দল যদি একটা মতামত দেয়, ওনারা অবশ্যই একটা সিনিয়র নেতারা এখানে আছেন, বিচার বিবেচনা বোধ থেকেই দেন, তো তাদের মতামতটাকে গুরুত্ব দেওয়া উচিত। যেহেতু তারা রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞ, এটা একটা দেশ, এটা তো এমন না আবেগের কোনো বিষয় না। এখানে এটা চালাতে হবে। এখানে অনেক পথের মানুষ আছে, এখানে শুধু একটা মতের মানুষ না। ঠিক আছে, এই দেশটা হচ্ছে বাংলাদেশটা হচ্ছে, এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, সমস্ত ধর্মগোষ্ঠী, আপনার সমস্ত কি বলে উঁচু নুচু, ধনী গরিব, অনেক কিছু মিশেল একটা জাতি আমরা। তো এখানে আসলে চালানোটা খুব টাফ। আর আমরা একটা উন্নয়নশীল বলি, কিন্তু আসলে তো উন্নয়নশীল এখনো হইতে পারি নাই, যদিও এটা ঘোষণা হয়েছে। তো এই দেশে ধরেন একটা অভিজ্ঞতা একটা বড় বিষয়। এখানে কোনো রিস্ক নেওয়া সুযোগ নেই, যে কোনো বিষয়ে কোনো রিস্ক নেওয়ার সুযোগ নেই। আচ্ছা, এবারে যে প্রশ্নটা আসতে চাই, যে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর মেয়াদের যে বিষয়, সেটা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না, সেটা আমরা শুনেছি। অধ্যাপক আলী রিয়াজ এমনটি জানিয়েছেন। আপনার কি মনে হয় এই বিষয়ে শেষ পর্যন্ত একমত হতে পারবে রাজনৈতিক দলগুলো, কিংবা যদি বলি বিএনপি কি তাদের যে বক্তব্য সেটাতে অনড় থাকবে, নাকি সরে এসে তাদের মতো একমত হবে তাদের? না, আমি যে বিষয়টা আপনাকে বলেছি, যে যারা এখানে বক্তৃতা রাখছেন বা যারা আলোচনা করছেন, আমি অনেক
সিনিয়র নেতাও আছেন, এখানে জুনিয়ররা আছেন, আমি কাউকে অসম্মান করে বলছি না, রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে। আপনি একটা ডিসিশন নেওয়ার ক্ষেত্রে অনেক কিছু বিবেচনা রাখতে হবে, যেটা আসলে এক্সিকিউশন করা সম্ভব কিনা। তো বিএনপি যেহেতু একটা মতামত দিয়েছে, নিশ্চয়ই তাদের এই বিবেচনা বোধ থেকে দিয়েছে, তাদের রাষ্ট্রীয় পরিচালনার অভিজ্ঞতা, তাদের দলীয় যে মানে আপনার ম্যান্ডেট বা তাদের যে, আর আপনার যদি মনে করেন যে না ঐক্যমত যদি কোনো কারণে না পছন্দ যায়, এটা জনগণের কাছে ছেড়ে দেওয়া উচিত। ধরুন আপনি যারা এটাতে সমর্থন করলো বা করলো না, যদি প্রস্তাবটা ভালো হয়, এটা রাষ্ট্রের প্রয়োজনে, আপনি ধরেন নেক্সট ইলেকশন আছে সামনে, জাতীয় ইলেকশন, তো দলগুলি তাদের ম্যানিফেস্টোতে রাখুক এগুলো, যে দলগুলো চায় এরা ম্যানিফেস্টোতে রাখুক, যারা চায় না বা তারা কীভাবে চায় এটা ম্যানিফেস্টোতে রাখুক, এটা জনগণের কাছে যাক, জনগণ যাকে ম্যান্ডেট দিবে যে না আমরা এটা চাই, আমার মনে হয় সেটাই তো বেস্ট পলিসি। কারণ আমরা যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্রে এটাই সবচেয়ে সৌন্দর্য, যে আমরা জনগণের কাছ থেকে তাদের চাওয়াটাই পূরণ করব। সুতরাং আমরা রাষ্ট্র বিনির্মাণে যেই আপনার রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলি মানে যে সুপারিশটা এসেছে, এই সুপারিশটাকে বাস্তবায়ন যদি আলোচনায়, আমি মনে করি যে আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব। ইনকেস যদি আলোচনা সম্ভব না হয়, তাহলে আমার মনে হয় যে ম্যানিফেস্টো ভিত্তিক ছেড়ে দেওয়া উচিত। যারা এখানে রাজি আছে তারা করুক, ইলেকশন করুক, বা কমিশনে একটা রূপরেখা দিয়ে যাক যে আমরা এই চাইছিলাম, এরা করতে যায় না, এই করতে যায় না। তখন তাদের জবাবদিহিতা কিন্তু পাবলিকের কাছে, প্রত্যেকটা দলের কিন্তু জবাবদিহিতা হচ্ছে জনগণের কাছে। জনগণের কাছে যাক, ওনারা জনগণ যদি মনে করে যে না ঠিক আছে, ওরা যারা আমাদের ঠিক, তাদেরকে ম্যান্ডেট দিবে এবং সেই অনুযায়ী পরিবর্তন হবে, আমার মনে হয় এটা বেস্ট পলিসি হবে। আচ্ছা, সংস্কার কিন্তু সব দলই চাচ্ছে, কিন্তু আলোচনার টেবিলে যখন তারা বসছে একমত হতে পারছে না, এটা আসলে রাজনীতিবিদদের কোন ধরনের চাওয়া বলে আপনার মনে হয়? না, একমত হতে পারছে না বলে আমি বলি, এটা কিন্তু একটা মিস ইন্টারপ্রেট হচ্ছে। এটা মিডিয়াতে হচ্ছে, আবার সোশ্যাল মিডিয়াতে হচ্ছে, পাবলিক পারসেপশন হচ্ছে। আসলে আমরা বিষয়টা কিন্তু শ্বেতপত্র আকারে মানে স্বচ্ছভাবে প্রকাশ করা হয় নাই। যখন এই কমিশন পুরো রিপোর্টটা দেবে, তখন বোঝা যাবে আসলে কে কতটাতে ঐক্যমত হয়েছে, কতটাতে হয় নাই। অনেকগুলো পয়েন্ট কিন্তু আপনি 2-4-5টা পয়েন্ট মানে ধরেন আছে যে এই ধরে যদি কথা বলেন যে ধরেন 70-80টা বা 100টা পয়েন্টের মধ্যে 5টা পয়েন্ট যদি হয় যে ঐক্যমতে পৌঁছানো যায় না, তাহলে 5%, তাহলে 95% তো একমত হয়েছে। তো 5%-এর জন্য আপনি 95% ডিনাই করতে পারেন না, কিন্তু 5%-এর প্রচারণাটা বেশি হচ্ছে। এবং এই যে আমিও এটা বলি, মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া বিশেষ করে এটাকে প্রতিদিনই এটাকে চর্চা করে এটাকে মুখোমুখি দাঁড় করানোর মতো অবস্থা হয়ে গেছে। আসলে কিন্তু আমরা এখন যে বাংলাদেশে আছে, এখানে সবাই কিন্তু একমত। একটা রেজিম যাওয়ার পরে এখন যারা আছে, এরা কিন্তু সবাই হচ্ছে যে জুলাইয়ে তাদের প্রত্যেকের কন্ট্রিবিউশন আছে। সবাই চাই দেশটা ভালো চলুক, সবাই চাই যে আমরা এই দেশের কল্যাণে কাজ করব, আমরা অবদান রাখবো। তো অবদান রাখতে গেলে আপনি তাদের মধ্যে যে দ্বিমতটা কিন্তু আসলে যতটা ওনাদের কাছ থেকে সৃষ্টি, তার চেয়ে বেশি হচ্ছে পারসেপশন তৈরি করে দেওয়া হচ্ছে, মুখোমুখি দাঁড় করে দেওয়া হচ্ছে, যেটা কোনোভাবে সঠিক হচ্ছে না। এবং এতে হবে কি, আমাদের মূল যে স্পিরিটটা, জুলাইয়ের যে স্পিরিটটা, এটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হওয়ার উপক্রম হচ্ছে। একদম ঠিক বলেছেন। আমরা রাজনীতির ঐক্যমত্য কতদূর, এই বিষয়ে আরও অনেক আলোচনা করতে চাই। আমাদের একটা বিরতির সময় হয়েছে। দর্শক, আমাদের সঙ্গে হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে থাকুন। আমাদের অতিথিকে নিয়ে আবারও ফিরে আসছে আলোচনায়। বিরতির পর ফিরে এসে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে। আমরা কথা বলছিলাম রাজনীতির ঐক্যমত কতদূর, কথা বলছিলাম ইরফানুল হক নাহিদের সঙ্গে, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন। এবার আমরা একটু যে প্রশ্নটা নিয়ে কথা বলতে চাই, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি জানিয়েছে জামাত ইসলামী, আবার বড় দল হিসেবে বিএনপি চাচ্ছে জাতীয় নির্বাচন আগে হোক। নির্বাচন কমিশন এখন আসলে কোন পথে হাঁটবে বলে মনে করে? এটা আসলে নির্বাচন কমিশন কোন পথে হাঁটবে, সবচেয়ে বড় বিষয় হচ্ছে আসলে আমাদের প্রয়োজনীয়তাটা কি। আমাদের আসলে যে জন আকাঙ্ক্ষা যেটা আছে এখন, এটা হচ্ছে মানে আপনি ধরেন গত যে 3টা নির্বাচন হয়েছে আপনার 14, 18 এবং হচ্ছে 24, কোনো নির্বাচনে জনগণ তাদের সঠিক ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের নেতৃত্ব নির্বাচন করতে পারে না, জাতীয় পর্যায়ে যেটা হয় আর কি আমাদের সংসদ নির্বাচনে। তো সেটা পায় না জনগণের একটা আকাঙ্ক্ষা কিন্তু আছে যে আমরা জাতীয় ইলেকশনে আমাদের প্রতিনিধি, আমাদের ন্যায্য প্রতিনিধি নির্বাচিত করা। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে স্থানীয় সরকার নির্বাচনটা অযৌক্তিক আরও 2টা কারণে আমি বলি। 2টা কারণ, একটা হচ্ছে যে ধরেন স্থানীয় সরকার নির্বাচন যেগুলি হয়েছে, স্থানীয় সরকার নির্বাচন হয় কি, ধরেন প্রতীক থাকে না অনেক সময়, একবার প্রতীক ছিল, পরে আর প্রতীক ছিল, দলীয় প্রতীক ছিল না। এতে করে হয় কি, অনেকেই নির্বাচনের সুযোগ পেয়েছে। এখানে বিএনপিরও কিছু লোক কিন্তু নির্বাচন করেছে, স্থানীয় সরকার এরা স্বতন্ত্র থেকে করেছে। তো হয় কি, কোন দল যে এই যে আপনার বিশৃঙ্খলাটা, ওই যে বিশৃঙ্খলাটা তৈরি হয়, এতে করে কিন্তু পরবর্তীতে যদি এই ইলেকশনের পরে যদি জাতীয় ইলেকশনটা করা হয়, তাহলে কিন্তু আপনার এই যে বিভাজনের যে রাজনীতিটা, এই যে আপনার কোন দল যেটা, এটা কিন্তু মাথাচাড়া দেবে তৃণমূলে।
আচ্ছা, কারণ ওই আচ্ছা, মেম্বার চেয়ারম্যান বা উপজেলা চেয়ারম্যান বা এই ক্ষেত্রে যারা প্রতিদ্বন্দ্বিতা করবে এদের মধ্যে কিন্তু একটা মতবিরোধ তৈরি হয়ে যাবে আগে থেকেই। হয়ে যাবে। তো এটা পরে যদি হয় এখানে কিন্তু একটা বড় ধরনের একটা বিশৃঙ্খলা সৃষ্টির, যেটা আমরা চাচ্ছি লেভেল প্লেইং ফিল্ড বা একটা সুষ্ঠু নির্বাচন, সেক্ষেত্রে কিন্তু এটা একটা বড় বাধা। আর হচ্ছে যে আপনি ধরেন এই সেকেন্ড থিং হচ্ছে যে আমরা আসলে জনগণ কি চায়, জনগণ যেটা চায় আসলে তারা চায় আগে তাদের রাষ্ট্র কাঠামোর যে মূল যে জায়গাগুলি, আপনি ধরেন হচ্ছে একটা নির্বাচিত সরকার। তো নির্বাচিত সরকারের সবসময় আমাদের ইয়ে ছিল যে নির্বাচিত সরকার কিন্তু আসলে স্থানীয় সরকার নির্বাচনটা কন্ডাক্ট করে, তাদের আমলে হয়, যদিও নির্বাচন কমিশন কন্ডাক্ট করে। তো সব অতীতে তাই হয়ে আসছে। তো এখন শিডিউল অনুযায়ী কিন্তু এমন কোনো শিডিউল নাই যে স্থানীয় সরকার নির্বাচনের শিডিউল চলে আসছে। হ্যাঁ, আপনি জানেন কিছুদিন আগে মাত্র হলো হচ্ছে উপজেলা ইলেকশন, তারপর আগে হলো হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন, এগুলি ভেঙে দেওয়া হয়েছে, এখানে প্রশাসক বসানো হয়েছে পৌরসভা এবং উপজেলাগুলিতে। তো এখানে এইখানে এমন কোনো ক্রাইসিস তৈরি হয় নাই যে না এক্ষুনি স্থানীয় সরকার নির্বাচন করতে হবে। কিন্তু ন্যাশনাল ইলেকশনের কিন্তু ক্রাইসিস আছে, কারণ সব দলেরই চাও ন্যাশনাল ইলেকশন। আপনি ধরেন নির্বাচন কমিশনের নিবন্ধিত দল আছে 50-এর উপরে, এখন আপনি দেখবেন যে যদি আপনি নিবন্ধনের সংখ্যানুপাতিকভাবে হিসাব করেন তাও কিন্তু ম্যাক্সিমাম মেজরিটি 90%, 95% দল হতে চায় যে ন্যাশনাল ইলেকশন আগে হোক, ঠিক আছে। এরপরে আসেন যদি হয় আপনার ভোটাধিকার, মানে ধরেন হচ্ছে যে বড় দল হিসেবে কিন্তু বিএনপি তো সবচেয়ে বড় দল এই মুহূর্তে, যেহেতু আওয়ামী লীগের এখন রাজনীতি করার সুযোগ নেই, তাহলে বিএনপি বড় দল। তারপরে জামাতের যে দূরত্বটা বিএনপিতে কিন্তু অনেক, ধরেন বিএনপি ভোটের পার্সেন্টেজ যদি 35% ধরেন, গত মানে সর্বশেষ যে ইলেকশন হয়েছে 2008 ইলেকশনে 35-এর মতো পার্সেন্টেজ ভোট, জামাত সেখানে তাদের পার্সেন্টেজ ছিল 4 পয়েন্ট সামথিং বা 3 পয়েন্ট সামথিং। তো এখানেও তো অনেক বড় ব্যবধান। তাহলে বিএনপির যে মেজরিটি এরা চাচ্ছে, সাথে আরও যে অ্যালায়েন্সটা আছে তারাও চাচ্ছে যে জাতীয় ইলেকশনটা আগে হোক। সেক্ষেত্রে পাবলিকের পারসেপশনটাও আমার মনে হয় যে এই মুহূর্তে পাবলিক এই স্থানীয় সরকার নির্বাচনের জন্য উন্মুখ হয়ে নাই। তারা তাদের মূল নেতা ওইখানে পরিবর্তনটা চায়, সেটা যেই হোক, সেটা পাবলিক ভোট দেবে, সেটা বিএনপি হোক, জামাত হোক, কে হবে সেটা পাবলিক নির্ধারণ করবে। তো আমার মনে হয় যে এরকম কোনো ক্রাইসিস নাই যে স্থানীয় সরকার নির্বাচন আগে করতে হবে। আর জামাতের যে প্রস্তাবটা, এই প্রস্তাব জামাতের কিন্তু আসলে আমরা আস্থা রাখতে পারছি না, কিন্তু জামাত এই পর্যন্ত আমি 4 বার, মানে আমি একজন মিডিয়া কর্মী হিসাবে, সংবাদকর্মী হিসাবে আমি 4-5 বার তাদের এই বক্তব্য পরিবর্তন, কখনো তারা বলতেছে স্থানীয় সরকার নির্বাচন আগে, কখনো বলতেছে 15 ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন, কখনো বলতেছে এই জুনে নির্বাচন, মানে এক এক সময় এক এক কথা বলতেছে, বক্তব্য চেঞ্জ হচ্ছে। তাদের যখন বক্তব্য চেঞ্জ হচ্ছে, আসলে কোন বক্তব্যটা আমরা ধরে নেব, সে কারণে আসলে আমরা ধর্তব্যের মধ্যে রাখছি না। আমরা মনে করছি যে ওনারা হয়তো মানে তারা যে দ্বিতীয় বড় দল, মানে আপনি দ্বিতীয় বড় দল হিসেবে তারা এটাকে জাতীয়তাবাদী দলের সাথে একটা মানে সাংঘর্ষিক একটা বিষয়কে শুধু সামনে টেনে এনে একটা মানে মোটামুটি তো নিশ্চিত একটা বিষয়, যেখানে প্রধান উপদেষ্টা বলছে যে আমরা জুনের মধ্যে ইলেকশন করব, যেখানে সব উপদেষ্টারা বলছে, যেখানে জাতির টাকায় আছে যে জুনের মধ্যে একটা নির্বাচন হবে, সেখানে স্থানীয় সরকার প্রসঙ্গটা আনা মনে হচ্ছে এই নির্বাচনটাকে পিছিয়ে দেওয়ার একটা কলা কৌশল। সেটা আসলে এই মুহূর্তে বাংলাদেশের মানুষগণ চায় না। এটা আমি মনে করি যে কর্মী হিসেবে আমরা যতটুকু আমি মাঠ থেকে যতটুকু জেনেছেন। আচ্ছা, নির্বাচনের আগেই শাপলা চত্বর এবং জুলাই গণহত্যার বিচার চায় হেফাজতে ইসলাম, সাথে এনসিপি সহ অন্যান্য দলও এমনটি চাচ্ছে। সরকারের ঘোষণা অনুযায়ী নির্বাচন যদি এপ্রিল মাসে হয়, তাহলে এই অল্প কয়েকদিনের ভিতর কি আসলে বিচার কাজটা সম্পন্ন করা সম্ভব? না, সেটা সম্ভব না। কারণ একটা বিচার প্রক্রিয়া যদি আপনি সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে চান, আপনি জানেন যে কোনো বিচার প্রক্রিয়া, আপনি এর আগে যতগুলো বিচার হয়েছে, এক একটা বিচার প্রক্রিয়ায় এটা নিম্ন আদালত থেকে শুরু হয়। এখানে নিম্ন আদালতের কয়েকটা স্তর থাকে, সেখানে আবার উচ্চ আদালতে যায়, আপিল থাকে, থাকে, ফিনিশিং হয় সুপ্রিম কোর্টে, আপিলের ডিভিশনের রিভিউর মাধ্যমে একটা মামলা চূড়ান্ত নিষ্পত্তি হয়। তো এই নিষ্পত্তির যে প্রক্রিয়াটা, বিচার নিশ্চিত করা মানে কি, এটা হচ্ছে যে বিচার প্রক্রিয়া করা আর বিচার নিশ্চিত করা মানে হচ্ছে একেবারে ফাইনাল রেজাল্ট পর্যন্ত। তার মানে এটা হচ্ছে 10 বছরও লেগে যেতে পারে, 5-7 বছর, 10 বছর লেগে যেতে পারে। এটা এতদিন কি মানুষ বসে থাকবে নির্বাচনের জন্য? বরঞ্চ এটা থেকে ওনারা যদি একটু ক্লিয়ার করে যে না, আমরা বিচার তো আমরা চাই, বাংলাদেশের মানুষ শাপলা চত্বরে যে গণহত্যা হয়েছে এটা নিন্দনীয়, এটার বিচার সারা বাংলাদেশের মানুষ চায়, প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার চায়। শাপলা চত্বরটা যেহেতু এটা একটা নিশ্চিন্ত পরিকল্পিত হত্যাকাণ্ড হয়েছে, এটার বিচার চায়, এবং জুলাই হত্যাকাণ্ড অবভিয়াসলি এটা একটা ইতিহাসের বর্বরতম হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের বিচার চাই। কিন্তু আমরা হচ্ছে যে আমরা দৃশ্যমান দেখতে চাই, যে আমরা বিচারের কার্য শুরু হয়েছে, অগ্রগতি আছে, এরকম দেখতে চাই। এটা শেষ হইতে হইতে ধরেন আরেকটা সরকার লেগে যেতে পারে, কিন্তু কখনোই যাতে মনে না হয় যে না এটা কোনো কারণে এর বিচারের যে প্রক্রিয়াটা পিছিয়ে গেছে, এই জায়গায় স্ট্যান্ড নেওয়া উচিত, যে বিচার প্রক্রিয়াটা শুরু করেন, আমরা দৃশ্যমান দেখতে চাই। কিন্তু সম্পূর্ণ করার জন্য একটা আপেক্ষিক বিষয়, এটা কিন্তু একটা সময় সাপেক্ষ বিষয়। এটা আসলে তাহলে আমরা 5 বছর নির্বাচনবিহীন থাকবো, তো এটা তো একটা প্রশ্ন থেকে যায়। জি, আচ্ছা, এখন মব জাস্টিস নামে এক ধরনের হিংস্র উন্মাদনা শুরু হয়েছে, যেমনটা আমরা দেখি। যদিও স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন মব জাস্টিসটা কমেছে, মব জাস্টিস কি শূন্যের কোটায় আনা সম্ভব নয়? একটা কালচার, বাংলাদেশের সমস্যা হয়েছে কি, আমরা একটা কালচারে যখন
শুরু হয় এটাকে একটা চূড়ান্ত পরিণতি, মানে ধরুন এটার একটা বিস্ফোরণ হওয়ার পর্যন্ত আমরা কিন্তু ফিরি না। যে কোনো বিষয় দেখবেন আমরা কিন্তু খুবই, একটা লোক যদি রাস্তায় দাঁড়িয়ে থাকে, 2টা লোক 3টা লোক একসাথে হলে দেখবেন যে অনেক লোক জড়ো হয়ে গেছে। জড়ো হয়ে গেলে যখন রাস্তার প্রতিবন্ধকতা তৈরি হয়, তখন কেউ বললে তখন কিন্তু আস্তে আস্তে আবার সরে। এই যে আমাদের এই যে হুজুগে বাঙালি, আপনি ধরেন মব জাস্টিস, আপনাকে আমি যদি একটু পিছন থেকে বলি, সমস্ত বাজে সংস্কৃতি যেগুলি বাংলাদেশে শুরু হয়েছে সেগুলি কিন্তু শুরু করেছে হচ্ছে আওয়ামী লীগ। আমার বলতে হচ্ছে, কেন বলতে হচ্ছে, কারণ আপনি ধরেন বাংলাদেশে একটা সংস্কৃতি নামকরণের সংস্কৃতি, সেটা 96-এ যখন আওয়ামী লীগ ক্ষমতা এসেছে তখন নামকরণের সংস্কৃতি শুরু হয়েছে। আমি তখন আমি বেড়ে উঠেছি, আমি যতটুকু জানি আর কি, আমার বুদ্ধি হওয়ার পরে দেখেছি যে নামকরণের সংস্কৃতি, এই সংস্কৃতিটাও কিন্তু একটা ব্যাড কালচার। হ্যাঁ, প্রায় 200-250-300 প্রতিষ্ঠানে এক ব্যক্তির নামে হবে কেন? এই সংস্কৃতিটা কিন্তু আমরা বেরিয়ে আসতে পারি নাই কেন? এটা শুরু হয়েছে এবং এটা আস্তে আস্তে বড় হয়েছে। গতবার হয়েছিল বিস্ফোরণ, ঠিক আছে? একইভাবে এই যে মব জাস্টিস, যেটা মব কালচারটা কবে শুরু হয়েছে আপনি একটু খেয়াল করে দেখেন, মবটা কত শুরু হয়েছে। আপনি যদি ধরেন যে আমি বড় আকারে যদি শাহবাগ, ঠিক আছে, আপনি কি শাহবাগের কথা ভুলে গেছেন? শাহবাগে কি একটা মানে মব সৃষ্টি করে রায়কে প্রভাবিত করা হয় নাই? আচ্ছা, আপনি আসেন হচ্ছে যে এই কি বলে বিশ্বজিৎকে হত্যা করা হইলো পুরান ঢাকায়, আপনার মনে আছে, কুপিয়ে হত্যা করা হলো। এটাকে আপনি মবে নেবেন না? এরকম অনেক ঘটনা আছে যেটা সৃষ্টি হয়েছে কিন্তু আওয়ামী লীগের আমলে। এই কালচারটা, প্র্যাকটিসটা ধরেন হচ্ছে শুরু হয়েছে, এটা একটা চূড়ান্ত এখন বিস্ফোরণ আকার আছে। এখন যেটা হচ্ছে এটা আমি সমর্থন করি না, কোনো মবে আমি সমর্থন করি না। কারণ যখন মব থাকা মানে আমার বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করা, আমার আইন 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 এবং হচ্ছে বিচারকে প্রশ্নবিদ্ধ করা। তো আমি একটা রাষ্ট্রের নাগরিক হিসেবে আমার আইন এবং আমার প্রশ্নের প্রতি আমার শ্রদ্ধা থাকতে হবে। আমরা বিচার বিভাগের প্রতি শ্রদ্ধা থাকতে হবে, আইন বিভাগের প্রতি শ্রদ্ধা থাকতে হবে আমাদের। তো ওই জায়গাটা থেকে সরে আসার কোনো সুযোগ নেই এখন। যেখানে যেটা হচ্ছে যে আপনি এই যে মবটা হচ্ছে, এই মবটা খুবই আমাদের জন্য কলঙ্কজনক এবং আমরা এটা থেকে বেরিয়ে আসতে চাই। এখন একটা জিনিস তৈরি হয়েছে, এটা সময় লাগবে এবং মানে আপনি ধরেন অনির্বাচিত সরকার কিন্তু দুর্বল থাকে, মানে এটা যদিও একটা ইন দ্য সেন্স অফ মানে জনগণের ম্যান্ডেট নেওয়া সরকার, কিন্তু প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারের যেই হুইল পাওয়ারটা থাকে, যে তারা ডিসিশনের ক্ষেত্রে এখানে একটু ইয়ে হয়, মানে একটু সিদ্ধান্তহীনতা থাকে বা একটু নড়বড়ে থাকে। তো আমার মনে হয় নির্বাচিত সরকারের ক্ষেত্রে এটা দমনে ব্যাপক কাজ করা সম্ভব। তো এই মব জাস্টিসটা এই দেশ থেকে অবশ্যই বাদ দিতে হবে, কারণ এটা কোনো একটা লোক অপরাধ করলে তার জন্য আইন, পুলিশ আছে, আপনার আদালত আছে, তাকে আপনি বিচারের আওতায় নিয়ে আসেন, বিচার হোক, ঠিক আছে? এটা কোনো ব্যক্তি কোনো যদি এটা যদি হাতে তুলে নেয়, এটা আমরা বলতে পারি যে জনগণের কল্যাণে যা কিছু ভালো কিছু করার আছে সেটাই আমরা সবগুলো রাজনৈতিক দল মিলেই কিন্তু আমরা এই মতৈক্যে কিন্তু আমরা আসতে পারি যে জনগণের জন্য যেটা ভালো হবে, দেশের জন্য যেটা ভালো হবে, রাজনীতির জন্য যেটা ভালো হবে, জনগণের জন্যই। কিন্তু সবাই মুখে বলে জনগণের জন্য, কিন্তু আসলে প্র্যাকটিক্যালি কিন্তু আমরা দেখি না, খুব কম। তো আমার মনে হয় যে এই কালচার থেকে মানে আমরা মানে রাজনীতি যদি মানুষের কল্যাণই হয়, তাহলে এত বিরোধ থাকবে কেন? সেটাই আমরা চাইবো, মতবিরোধ দূর হয়ে যাক, রাজনৈতিক দলগুলো তাদের ঐক্যে এসে পৌঁছাক। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই আয়োজনে আপনি এসে যুক্ত হয়ে আপনার মূল্যবান পরামর্শ দিয়েছেন। আপনাকে ধন্যবাদ, সেই সাথে ATN নিউজ এবং এতক্ষণ যারা দেখলেন সবাইকে ধন্যবাদ। সকলকে। জি দর্শক, আমরা কথা বলছিলাম রাজনীতির ঐক্যমত্য কতদূর। আশা করব যেই মতানৈক্যগুলো আছে সেগুলো সব ঠিকঠাক হয়ে যাবে, দেশ সুন্দরভাবে পরিচালনা করা হবে, এই আশা রেখে আজকের মতো হ্যাপেনিং পয়েন্টের আয়োজন এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ATN নিউজের সঙ্গেই থাকবেন।